নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম অনুষ্ঠিত করে। তো এই বছরও পরীক্ষা হবে আশা করা যায়। এখনও নোটিফিকেশান বেরোয়নি। আশা করা যায় পুজোর আগে পরে নোটিফিকেশান বেরিয়ে যাবে। তো এই পরীক্ষায় একটা ভেরি ইম্পর্ট্যান্ট পেপার আছে আপনাদের, 6 পেপার, যেখানে অডিট এবং অ্যাকাউন্টেন্সি পেপারটা থাকে 50 নম্বর করে। সেখানে টোটাল 5খানা প্রশ্নের উত্তর দিতে হয় 20 নম্বর করে। হয় অডিট থেকে 3টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, না হলে অ্যাকাউন্টেন্সি থেকে 3টে করতে হবে, পরের গ্রুপ থেকে যে কোনো 2টো করতে হবে। 3টে 2টো মিলিয়ে 5টা মোট অ্যান্সার করতে হবে। তো আজকে অডিট বিষয়ে আলোচনা করব। তো নিরীক্ষা শাস্ত্রের প্রাথমিক আলোচনা চ্যাপ্টার, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কখনো কখনো কোশ্চেন চলে আসে। বিগত বছরগুলিতে এই চ্যাপ্টার থেকে 2-1টা কোশ্চেন এসছে, সেগুলো একটু আলোচনা করব। প্রথমে আপনাদের জানতে হবে নিরীক্ষার সংজ্ঞা, ডেফিনেশন অ্যান্ড নেচার অফ অডিটিং। নিরীক্ষার সংজ্ঞাতে প্রথমেই বলা আছে যে নিরীক্ষাটা শুধুমাত্র হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তার পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, উপরন্তু প্রতিষ্ঠানের লাভ ক্ষতির হিসাব এবং আয় ব্যয়ের হিসাব এবং ব্যালেন্স শিটের মাধ্যমে আর্থিক অবস্থা যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কিনা তার নিরূপণ এবং প্রত্যয়ন করাটাও নিরীক্ষার মধ্যে পড়ছে। আজকের ক্লাসটা খুবই সংক্ষেপে হবে, খুব সংক্ষিপ্ত ক্লাস, 4-5 মিনিটে করার চেষ্টা করব। তো অডিট শব্দটা এসছে অর্ডার থেকে, ল্যাটিন শব্দ। অর্ডারের কথা অর্থ হচ্ছে টু হিয়ার, শ্রবণ করা। আগেকার দিনে অডিটিংটা শুনে শুনেই হতো, সেটা ঠিক অবৈজ্ঞানিক আনসাইন্টিফিক পদ্ধতি ছিল। বর্তমানে নিরীক্ষা বলতে হিসাবশাস্ত্রের সাধারণ প্রচলিত নিয়মগুলি, প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত নীতি এবং অন্যান্য যেসব বিষয় আগেই নির্ধারণ করা হয়েছে সেই সব বিষয়ের কতটা যথাযথভাবে পালন করা হয়েছে তা জানার জন্য আর্থিক বিবরণীগুলি এবং অন্যান্য কাজের নিয়মানুগ পরীক্ষাকেই বোঝায়। প্রথমেই দরকার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানটির ধরন কেমন এবং প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে নিরীক্ষকের কী ধরনের নিয়োগ চুক্তি সম্পাদিত হয়েছে সেটা ভালো করে বুঝতে হবে, কারণ এর উপরেই নিরীক্ষার পরিধি এবং কার্যপ্রণালী ঠিক হয়। আইনের পরিপ্রেক্ষিতে নিরীক্ষা 2 রকমের হয়, স্ট্যাটুটরি অডিট এবং নন স্ট্যাটুটরি অডিট। কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থা যখন বাধ্যতামূলকভাবে কোনো বিশেষ আইনের পরিপ্রেক্ষিতে স্থির করা হয় বা প্রবর্তিত হয় তখন সেই ধরনের নিরীক্ষা ব্যবস্থাকে স্ট্যাটুটরি অডিট বলে। যেমন জয়েন্ট স্টক কোম্পানি, যেখানে আপনার কোম্পানিগুলো শেয়ার ছাড়ে, ক্রেতারা শেয়ার কেনে এবং তার পরিবর্তে তার প্রফিট পায়, ক্রেতারা ডিভিডেন্ড পায়, সেই কোম্পানিগুলো সাধারণত জয়েন্ট স্টক কোম্পানি। এইসব কোম্পানিগুলোতে এবং যেসব কোম্পানি বলবো না, যেগুলো ট্রাস্ট মাধ্যমে চলে সেখানে ট্রাস্ট অডিট হয়। এই অডিটগুলো স্ট্যাটুটরি অডিট। নন স্ট্যাটুটরি অডিট হচ্ছে যেসব প্রতিষ্ঠানের হিসাবপত্র উপযুক্ত যোগ্যতা সম্পন্ন নিরীক্ষককে দিয়ে নিরীক্ষা করানো আইনগত বাধ্যবাধকতা থাকে না, সেই সব প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থাকে নন স্ট্যাটুটরি বলে আখ্যা দেওয়া যেতে পারে। নন স্ট্যাটুটরি অডিট হয় এক মালিকি কারবার, সোল ট্রেডার, অংশীদারি কারবার, পার্টনারশিপ ফার্ম, এবং ব্যক্তি বিশেষের যে স্থাবর অস্থাবর যে আয় ব্যয় তার যে অডিট অনেকেই করায়, সেই সব অডিটগুলো নন স্ট্যাটুটরি অডিটের মধ্যে পড়ে। এই 2 ধরনের অডিট বাদ দিয়েও আরেক ধরনের অডিট আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অডিট। বিভিন্ন সরকারি বিভাগের লেনদেনগুলোর হিসাব পরীক্ষার জন্য সরকারের অধীনে একটা আলাদা হিসাব ও হিসাব পরীক্ষা বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট আছে। ভারতের ক্যাগ বিভিন্ন রাজ্যের এই বিভাগ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন।
এই বিভাগ শুধু সরকারি হিসাবই পরীক্ষা করে থাকে। সরকারের বিভিন্ন বিভাগের আইন অনুসারে নিরীক্ষার কাজ সম্পাদন করে। তবে সরকারি লেনদেনের সংখ্যা প্রচুর পরিমাণে হওয়ায় সরকারি নিরীক্ষার কাজ ধারাবাহিকভাবে হয়ে থাকে। অডিটিংয়ের মূলত দুটো উদ্দেশ্য, একটা প্রাথমিক উদ্দেশ্য এবং দু নম্বর গৌণ উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব পরীক্ষা করে প্রত্যয়ন করে প্রাথমিক উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি এবং জুয়াচুরি বা কারচুপি থাকলে সেগুলো বের করা এবং সেগুলোকে যাতে ভবিষ্যতে না হয় সেগুলো প্রতিরোধ করার ব্যবস্থা করা। ভুল ত্রুটি আবার দু রকমের হয়, ক্লারিক্যাল এরর্স এবং এরর্স অফ প্রিন্সিপাল। ক্লারিক্যাল এরর্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: এরর্স অফ অমিশন, বাদজনিত ভুল; এরর্স অফ কমিশন, লেখায় ত্রুটি থাকার দরুন ভুল; আর 3 নম্বর হচ্ছে কম্পেনসেটিং এরর্স বা পূরক ভুল। এখান থেকে কোনো কোশ্চেন আসেনি, এই যে জিনিসটা বললাম আপনাদের, এখন অবধি পিএসসি এই অংশ থেকে কোনো প্রশ্ন করেনি। বিষয়টা জেনে রাখা ভালো ধারণার জন্যে। জুয়া চুরিকে আবার দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন, আত্মসাৎ, আর একটা হচ্ছে ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টস। এই ফলসিফিকেশন অ্যাকাউন্টসটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষায় 2013 সালে একবার এইখান থেকে প্রশ্ন এসেছিল। জুয়া চুরিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যেটা আপনাদের বললাম। আত্মসাৎকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অর্থের আত্মসাৎ এবং দ্রব্যের আত্মসাৎ। আর হিসাবের কারচুপি, এই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 2013-তে এসেছিল। কীভাবে কারচুপি করা হয় সেই প্রশ্নটা এসেছিল। এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। তার আগে হিসাবে কারচুপি ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে। কারবারের মুনাফা ও আর্থিক অবস্থাকে অনেক সময় নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে উচ্চপদস্থ কর্মচারীগণ ইচ্ছাকৃতভাবে নকলভাবে বাড়িয়ে বা কমিয়ে দেখিয়ে থাকেন। এই ধরনের অবস্থাকে হিসাবে কারচুপি বলা হয়। এক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি হয়। যেহেতু এই কারচুপিতে প্রতিষ্ঠানের প্রভাবশালী বা উচ্চপদস্থ কর্মচারীগণ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত থাকে, সেজন্য এই ধরনের কারচুপি ধরা খুবই মুশকিল হয়। এইবার হচ্ছে আসল জায়গাটা, যেটা 2013 সালে এসেছিল। কারচুপি কিভাবে করা হয়? মোটামুটি হিসাবে কারচুপি করা হয় 6 রকমভাবে। যেমন যে ক্রয় বিক্রয় করা হয় ব্যবসায়, সেখানে মিথ্যে বা কাল্পনিক হিসেব দেখানো হয়, প্রকৃত ক্রয় বিক্রয় হিসাব লিপিবদ্ধ করা হয় না। পণ্যের মূল্য প্রকৃত মূল্যের চাইতে অনেক কম বেশি করে দেখানো হয়। 3 নম্বর হচ্ছে কাল্পনিক ও মিথ্যা খরচ ও আয়ের হিসাব লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ কিনা প্রকৃত যে আয় ব্যয়ের যে হিসেব সেটাকে কিন্তু রেকর্ড করা হয় না। আর ডেপ্রিসিয়েশন সম্পত্তির যে ডেপ্রিসিয়েশন সেটাও কিন্তু কম বেশি করে দেখানো হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাড ডেট এবং ডাউটফুল ডেট, তার জন্য কিন্তু উপযুক্ত প্রভিশন বা ব্যবস্থা রাখা হয় না। 6 নম্বর হচ্ছে যে লায়াবিলিটিগুলো আছে সেগুলো কিন্তু কম বেশি করে দেখিয়ে একটা হিসাব দেখানো হয়। এবার কারচুপি করার পেছনে উদ্দেশ্যগুলো কী কী? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রকৃত অবস্থার থেকে অনেক বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে করে দেখানো হয়। তার কারণ হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীগণ বর্ধিত হারে কমিশন পেতে পারে। 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি শেয়ার হোল্ডারদের আস্থাটা বজায় থাকবে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও ভালো থাকবে। 3 নম্বর হচ্ছে কোম্পানি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ঋণ নেয়, মূলধন সংগ্রহ করে, সেই জায়গাটা বজায় থাকবে, অর্থাৎ ঋণ পেতে কোনো অসুবিধা হবে না। এবং যে শেয়ার বা ডিবেঞ্চারগুলো যারা আছে কোম্পানির ভেতরে, তারা বেশি দামে বিক্রি করতে পারবে। অনেক সময় কোম্পানির যা প্রকৃত মুনাফা, যে প্রকৃত যে পজিশান, সেটাকে আবার একটু কমিয়ে দেখানো হয়। তার কারণও আছে, সরকারকে তারা কর ফাঁকি দিতে পারবে এবং বেশি পরিমাণে শেয়ার কম দামে কিনতে পারবে।
তাদের যারা কম্পিটিটার আছে, প্রতিযোগী আছে, তাদের কাছে নিজেদের অবস্থানটা গোপনে রাখতে পারবে। এবং 4 নম্বর হচ্ছে শ্রমিক এবং কর্মচারীদের যাদের মজুরি বা বোনাস দিতে না হয়, সেটাকে একটা ম্যানেজ করা যাবে। মূলত এখান থেকে মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে একজন অডিটর ভুল ত্রুটি এবং জাল জুয়া চুরি খুঁজে বের করবে এবং সেইগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য সুপারিশ ম্যানেজমেন্টের কাছে রাখবে। এবার নিরীক্ষারও কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। 1 নম্বর হচ্ছে অডিটিং করার পরেও ভুল ত্রুটি থেকে যেতে পারে, নিরীক্ষককে সেক্ষেত্রে কিন্তু দায়ী করা যায় না। এবং পরিচালন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ত্রুটির জন্য কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু নিরীক্ষকের কোনো রোল থাকে না। 3 নম্বর হচ্ছে বাস্তব বর্জিত নীতি। অনেক সময় অনেক তথ্য যা জটিল ও টেকনিক্যাল সংক্রান্ত, উচ্চপদস্থ কর্মচারীকে সেই তথ্যগুলো অডিটরের কাছে দিতে হয়। সত্য অসত্য যাচাই করা হয় না বা যায়ও না, তাদের কারণ তারা উচ্চপদস্থ কর্মচারীরা সেই সব তথ্যগুলো দিয়েছে, কিন্তু সেই সব কর্মচারীদের মধ্যে যদি কোনো অসাধু কর্মচারী থেকে থাকে ও তারা যদি অসত্য তথ্য পরিবেশন করে, সেক্ষেত্রে কিন্তু নিরীক্ষা কিন্তু ব্যর্থ হয়। 4 নম্বর হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট। এটা বলা যেতে পারে নিরীক্ষা কিন্তু এক ধরনের ময়না তদন্ত রিপোর্টের মতো। ভুল ত্রুটি ধরা পড়ার পর তা প্রতিরোধ করা সম্ভব হয় না, কারণ এখানে ঘটনা ঘটার পর ব্যবস্থা গ্রহণ করা হয়, আগে কিছু করা সম্ভব হয় না। তাই একে এক প্রকার ময়না তদন্ত নিরীক্ষাও বলা যায়। 5 নম্বর হচ্ছে দক্ষ নিরীক্ষকের অভাব। অনেক সময় স্কিল্ড অডিটর পাওয়া যায় না। জটিল কারবারের নিরীক্ষার জন্য অভিজ্ঞ নিরীক্ষক পাওয়া যায় না, কারণ সেক্ষেত্রে পারদর্শী, দক্ষ, উপযুক্ত নিরীক্ষকের খুব প্রয়োজন হয়। সেক্ষেত্রে অডিটিংটা অনেক সময় সেরকম আপ টু দ্য মার্ক হয় না। হিসাব রক্ষণ মানে বুক কিপিং, সেটা হলো হিসাব শাস্ত্রের একটা ব্যবহারিক দিক। হিসাব রক্ষণের পরেই হিসাববিদ্যার কাজ শুরু হয়। হিসাববিদ্যাকে হিসাব শাস্ত্রের তত্ত্বগত দিকও বলা হয়। নিরীক্ষকের কিছু কোয়ালিফিকেশান থাকবে, কিছু গুণাবলী থাকবে। 1 নম্বর পেশাগত গুণাবলী, 2 নম্বর সাধারণ গুণাবলী। পেশাগত গুণাবলী হচ্ছে যৌথ মূলধনী প্রতিষ্ঠার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। পেশাদার নিরীক্ষকের অধীনে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এক মালিকি কারবার বা অংশীদারি কারবারের ক্ষেত্রে সিএ হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। পরিব্যয়ের ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্ট্যান্ট রাখা বাধ্যতামূলক। এবার কিছু সাধারণ গুণাবলীও আলোচনা করা হয়েছে। নলেজ অ্যাবাউট অ্যাকাউন্টেন্সি, সেটা থাকতে হবে। নলেজ অ্যাবাউট ডিফারেন্ট লজ, সেটা থাকতে হবে। নলেজ অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, সেটা থাকতে হবে নলেজ অ্যাবাউট ফাংশনস অ্যান্ড অর্গানাইজেশনস অফ বিজনেস, নলেজ অ্যাবাউট মেকানিক্যাল অ্যাকাউন্টেন্সি মেথড, নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ফর রিপোর্ট মেকিং। এছাড়া আরও কিছু সাধারণ গুণাবলী যেমন অনেস্টি এবং তার উপস্থিত বুদ্ধি, ইন্টেলিজেন্স, ইম্পার্শিয়াল অ্যাটিটিউড, এ ম্যান অফ পার্সোনালিটি, ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, স্ট্র্যাটেজিক অ্যান্ড কনসাস অ্যাপ্রোচ এবং পেশেন্ট অ্যান্ড জলি, অর্থাৎ তাকে একটু ধৈর্যশীল এবং হাসি খুশি থাকতে হবে। এই কতগুলো গুণাবলী একজন অডিটরের অবশ্যই থাকতে হবে। তো মোটামুটি এই চ্যাপ্টারটা, এই অংশগুলোই ইম্পর্টেন্ট, যদিও এই চ্যাপ্টার থেকে তেমন বেশি প্রশ্ন আসেনি, শুধু ওই ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টস ছাড়া, কিন্তু এই চ্যাপ্টারটা আপনাদের ভালো করে জানতে হবে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।